কিছু গল্প শুরু হয় ভুল থেকে, আর কিছু গল্প শুরু হয় এমন এক রহস্য দিয়ে যার শেষ পর্যন্ত সত্যটা কেউ কল্পনাও করতে পারে না। আজকের গল্পটাও ঠিক তেমনই। সেখানে কেউই পুরোপুরি নির্দোষ নয়, আবার কেউই পুরোপুরি অপরাধীও নয়। বিশ্বাস, প্রতারণা, লোভ আর বুদ্ধির এমন এক খেলা শুরু হবে যেখানে প্রতিটা পদক্ষেপ আপনাকে নতুন রহস্যের সামনে দাঁড় করিয়ে দেবে। আর যতই গল্প এগোবে ততই আপনি বুঝতে পারবেন যেটাকে সত্যি মনে হচ্ছিল সেটা আসলে সবচেয়ে বড় মিথ্যা। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? সঙ্গে আছি আমি আরাফাত, আর আজ আমি নিয়ে এসেছি 2026 সালে রিলিজ হওয়া অসাধারণ একটা তামিল স্ক্যাম ক্রাইম থ্রিলার সিনেমা কন সিটি। সিনেমাটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে, আর বর্তমানে এর IMDb রেটিং 9.2 আউট অফ 10। তাই বুঝতেই পারছেন সিনেমাটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে গাইস, আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের দুর্দান্ত গল্প। গল্পের শুরুটা হয় কর্ণাটকের অন্যতম ব্যস্ত শহর বেঙ্গালুরু থেকে। এখানে শ্রাবণ নামের এক ব্যক্তি তার পুরো পরিবার নিয়ে একটা ছোটোখাটো হোটেল চালায়। পরিবার বলতে তার স্ত্রী শ্যালক জ্যাকের বৃদ্ধা মা জানকি, আর তাদের চোখের মনি 5 বছরের এক ফুটফুটে ছেলে জিভা। বাইরে থেকে এই পরিবারটাকে দেখলে যে কেউ ভাববে, বাহ কি সুন্দর, শান্ত আর সুখী একটা সংসার। কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়বে। এই পুরো পরিবারের মধ্যে একটা দম বন্ধ করার নীরবতা কাজ করে। বিশেষ করে শ্রবণ আর তার স্ত্রীর মধ্যে সম্পর্কটা একদমই স্বাভাবিক নয়। তাদের মধ্যে কথাবার্তা হয় না বললেই চলে। দুজনের চোখের দিকে তাকালে বোঝা যায় অতীতের কোনো এক বিশাল কালো অধ্যায় বা রহস্য তাদের ভেতরের সব খুশি কেড়ে নিয়েছে। কিন্তু তবুও নিজেদের সব কষ্ট আড়াল করে তারা শুধু এই ছোট্ট বাচ্চা জিভার ভবিষ্যতের দিকে তাকিয়েছিল। তাকে শহরের সবচেয়ে দামি একটা স্কুলে পড়াশোনা করাচ্ছিল তারা। প্রতিদিনের মতো সেদিনও শ্রবণ নিজে গিয়ে জিভাকে স্কুলে দিয়ে আসে, কিন্তু বিকালবেলা যখন সে ছেলেটাকে ছুটি হওয়ার পর ফেরত আনতে যায়, তখন সেখানে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা অপেক্ষা করছিল। শ্রবণ ক্লাসের শিক্ষিকার কাছে গিয়ে জিভার কথা বলতে শিক্ষিকা অবাক হয়ে যান। তিনি জানান কিছুক্ষণ আগেই তো জিভার জ্যাঠামশাই পরিচয় দিয়ে এক ব্যক্তি এলেন। তিনি বললেন বাড়ি থেকে জরুরি ডাক এসেছে, আর জিভা ওনাকে চেনে। এটা দেখে আমরা ওনার সাথে ছেড়ে দিলাম। এ কথা শোনা মাত্রই শ্রবণের পায়ের তলার মাটি সরে যায়, মাথাটা ঝিমঝিম করে ওঠে। কারণ এই পুরো বেঙ্গালুরু শহরে তাদের কোনো আত্মীয় বা জ্যাঠামশাই দূর দূরান্তেও নেই। তার মানে কেউ একজন খুব সুপরিকল্পিতভাবে পরিচয় লুকিয়ে তার ছেলেকে অপহরণ করেছে। খবর পেয়েই হোটেলের কাজ ফেলে পুরো পরিবার হন্তদন্ত হয়ে স্কুলে ছুটে আসে। সবাই মিলে প্রিন্সিপালের রুমে বসে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে। মনিটরের রেকর্ডিং যখন পেছনের দিকে নেওয়া হয় এবং সেই কিডন্যাপারের মুখটা ক্যামেরায় স্পষ্ট হয়ে ওঠে, অমনি পুরো পরিবারের সবার মুখের রং এক নিমিষে উড়ে যায়। তাদের চোখে ভয়ের চেয়েও বেশি ছিল এক অদ্ভুত আতঙ্ক। তাদের মুখের এক্সপ্রেশন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এই লোকটাকে তারা শুধু চেনেই না, বরং একে তারা বহু বছর ধরে হন্যে হয়ে এড়িয়ে চলার চেষ্টা করছিল। কিন্তু দর্শকদের এখানেই সেই লোকটার মুখ বা পরিচয় দেখানো হয় না। আর এই চরম রহস্যের মুখেই গল্প সোজা 7 বছর পিছিয়ে যায়, অর্থাৎ 2010 সালের ফ্ল্যাশব্যাকে। আমরা চলে যাই চেন্নাইয়ের মঙ্গলপুরম এলাকায়। 2010 সালে শ্রবণ তখন একেবারেই একা থাকতো। তখনও তার বিয়ে হয়নি। সে তামিলনাড়ু সরকারি বিদ্যুৎ বিভাগের অফিসে বিল জমা নেওয়ার কাজ করত। চাকরিটা সে নিজ যোগ্যতায় পায়নি। তার মায়ের আকস্মিক মৃত্যুর পর কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্টে সে চাকরিটা পেয়েছে। শ্রবণের এই একঘেয়ে সরকারি কাজ একটু পছন্দ ছিল না। তার উপর তার অফিসের সহকর্মী ছিল 1 নম্বরের ফাঁকিবাজ। সে নিজের কাজ করার চেয়ে সমস্ত দায়িত্ব শ্রবণের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাহানা বানিয়ে বাইরে গিয়ে আড্ডা দিত। প্রতিদিন অফিসে বিদ্যুতের বিল জমা দেওয়ার জন্য শত শত মানুষের লম্বা লাইন লেগে থাকতো, আর একা শ্রবণকেই সেই বিশাল ভিড় সামলানো, মানুষের কাছ থেকে ক্যাশ টাকা নেয়া, বিল এন্ট্রি করা সব এক হাতে করতে হতো। কিন্তু শ্রবণের আসল সমস্যা ছিল তার ব্যক্তিগত জীবনে। সে তখন ঋণের এক বিশাল সাগরে ডুবেছিল। আসলে তার এই আর্থিক ধ্বংসের শুরু হয়েছিল তার মায়ের একটা স্বপ্ন থেকে। তার ইচ্ছা ছিল মারা যাওয়ার আগে যেন তাদের নিজেদের একটা মাথা গোজার ছাদ বা বাড়ি হয়। মায়ের সেই শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে শ্রবণ এক প্রাইভেট ফাইন্যান্স কোম্পানি থেকে চড়া সুদে বিশাল অঙ্কের লোন নিয়েছিল। কিন্তু বাড়ি তৈরির কিছুদিন পরেই তার মা মারা যান, আর সমস্ত ঋণের বোঝা এসে পড়ে শ্রবণের ঘাড়ে। গত কয়েক বছর ধরে সে তার বেতনের সিংহভাগ EMI হিসাবে দিয়ে আসছিল, কিন্তু চড়া সুদের কারণে মূল টাকা থেকে 1 টাকাও কম ছিল না। ঋণদাতা লোকেরা তাকে দিনরাত ফোনের ওপর ফোন করে গালিগালাজ আর হুমকি দিত। তাদের হাত থেকে বাঁচার জন্য শ্রবণ দিনের বেলা বাড়ির মূল দরজা বাইরে থেকে তালা মেরে রাখত, আর পেছনের একটা ভাঙা রাস্তা দিয়ে চোরের মতো যাতায়াত করত। ওদিকে পাওনাদাররা দরজায় লাথি মেরে চিৎকার করে বলতো, আরে তুই যেখানেই লুকিয়ে থাকিস না কেন, একদিন না একদিন তোকে আমি ধরবই। চাকরির এই কাজগুলো শেষে শ্রবণের একটাই স্বস্তির জায়গা ছিল, ইমান আন্নাজির একটা ছোট চায়ের দোকান। আন্নাজি শ্রবণকে ছোটবেলা থেকে চিনতেন এবং স্নেহ করতেন। সেই দোকানেই শ্রবণের প্রায় দেখা হতো তার বন্ধু কুইক মনির সাথে। মনি একটা শেয়ার ট্রেডিং কোম্পানিতে কাজ করত এবং সে সবসময় শ্রবণকে বুদ্ধি দিত, দোস্ত কিছু টাকা শেয়ারের বাজারে ইনভেস্ট কর, রাতারাতি লোন শোধ হয়ে যাবে।
কিন্তু শ্রবণ প্রতিবার হেসে উড়িয়ে দিয়ে বলতো, ভাই নুন আনতে পান্তা ফুরায়, লোন শোধ করার টাকা নেই, আর ইনভেস্ট কি দিয়ে করবো ভাই। ঠিক এই সময় গল্প অন্যদিকে মোড় নেয় আর এন্ট্রি হয় এক গর্ভবতী মহিলা অ্যানাবেলের। অ্যানা একটা ছেলেকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল, কিন্তু সে যখন গর্ভবতী হয় তখন সেই কাপুরুষ স্বামীটি তাকে এই অবস্থায় একা ফেলে সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। এই অচেনা শহরে অ্যানা যখন নিজের অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে, তখন তার জীবনের ওপর আরও একটা বড় ঝড় নেমে আসে। একদিন নিজের বাড়িতে ফিরে সে দেখে তার সমস্ত জামাকাপড় ও জিনিসপত্র কে বা কারা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। অ্যানা যখন কান্নাকাটি করে বাড়িওয়ালার কাছে এর কারণ জিজ্ঞেস করে, তখন সে আরও একটা বড় ধাক্কা খায়। বাড়িওয়ালা জানায় যে দালালের মাধ্যমে অ্যানা 3 লাখ টাকা দিয়ে বাড়িটি লিজ নিয়েছিল। সেই দালাল আসলে দুজনের সাথেই বড় প্রতারণা করেছে। অ্যানা দালালকে 3 লাখ টাকা দিলেও সেই টাকা কখনো বাড়িওয়ালার কাছে পৌঁছায়নি। দালাল পুরো টাকা নিয়ে শহর থেকে পালিয়েছে। এখন না আছে তার কাছে থাকার জায়গা, না আছে কোনো আর্থিক অবলম্বন, আর তার ওপর সে মা হতে চলেছে। এরকম পরিস্থিতিতে অ্যানার সামনে মাত্র একটাই পথ বাকি ছিল, হয় আত্মহত্যা করা, না হয় বেঁচে থাকার জন্য অপরাধের পথ বেছে নেয়া। অ্যানা দ্বিতীয় পথটাই বেছে নেয়। সে নিজের একটা ভুয়া পরিচয় তৈরি করে এবং মানুষের সামনে নিজেকে একটা বড় প্রপার্টি ম্যানেজমেন্ট এজেন্সির ম্যানেজার হিসেবে পরিচয় দিতে শুরু করে। সে শহরের ধনী এবং বাড়িওয়ালাদের সাথে দেখা করে বলতো, আপনাদের বাড়ি রক্ষণাবেক্ষণ করা, ভালো ভাড়াটে খুঁজে দেয়া, আর প্রতি মাসের 1 তারিখে আপনাদের পকেটে ভাড়া পৌঁছে দেওয়ার সমস্ত দায়িত্ব আমার এজেন্সির। বদলে আপনাদের কিছু করতে হবে না, আমি শুধু ভাড়াটেদের কাছ থেকে 10% কমিশন নিব। তার মিষ্টি মিষ্টি কথা আর কর্পোরেট লুক দেখে অনেকেই নিজেদের কোটি কোটি টাকার সম্পত্তির চাবি তার ভরসায় ছেড়ে দিত। আর অ্যানা সেই সুযোগে নতুন ভাড়াটেদের কাছ থেকে অ্যাডভান্স আর সিকিউরিটির নামে মোটা টাকা হাতিয়ে নিতে শুরু করে। তার মাথায় একটা প্ল্যান ছিল, সেই লাখ লাখ টাকাকে কোনো বড় জায়গায় ইনভেস্ট করে বিশাল মুনাফা কামাবে। তারপর আসল টাকাটা বাড়িওয়ালাদের ফেরত দিয়ে নিজে রাতারাতি ধনী হয়ে যাবে। এবার গল্পে আগমন ঘটে যোগী বাবু এবং তার মা জানকীর। ছোটবেলা থেকেই যোগী বাবুর একটাই স্বপ্ন ছিল, সে সিনেমার বড় হিরো বা স্টার হবে। তার বাবা বেঁচে থাকতে একটা সমাজসেবামূলক ট্রাস্ট চালাতেন, কিন্তু তার মৃত্যুর পর সেই ট্রাস্ট পুরোপুরি দেনায় দায়ে বন্ধ হয়ে যায়। যোগী বাবুর মা জানকী প্রতি পদে তার ছেলের সাহস বাড়াতেন এবং চাইতেন ছেলে যেন যেমন করেই হোক সিনেমার হিরো হয়। কিন্তু তখনই জানকী দেবী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। যোগীবাবু আতঙ্কিত হয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক জুনিয়র ডক্টর প্রাথমিক কিছু এক্স-রে পরীক্ষার পর গম্ভীর মুখে বলে, ওনার ফুসফুসে এক মারাত্মক ইনফেকশন হয়েছে, এখনই অপারেশন না করলে ওনাকে বাঁচানো যাবে না, আর অপারেশন খরচ কম করে হলেও 5 লাখ টাকা। এত বড় টাকার কথা শুনেই যোগীবাবুর চোখ কপালে ওঠে। সে তার চেনা পরিচিত সবার কাছে হাত পাতে, কিন্তু এই চরম বিপদে কেউ তাকে একটা টাকাও ধার দেয় না। আসলে এরকম বিপদের সময় কাউকেই পাওয়া যায় না। রাতভর সে হাসপাতালের মেঝেতে তার অসুস্থ মায়ের কোলে মাথা রেখে কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পারছিল না এত কম সময়ে 5 লাখ টাকা সে কোথা থেকে জোগাড় করবে। উপায় না দেখে সে সোশ্যাল মিডিয়ায় মায়ের একটা অসুস্থ ছবি দেয় এবং সাথে তার প্রয়াত বাবার সেই পুরনো ট্রাস্টের নাম উল্লেখ করে একটা আবেগঘন পোস্ট লেখে, আর নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সাহায্যের আবেদন জানায়। তার বাবার সততার কারণে একসময় ওই ট্রাস্টের মাধ্যমে এলাকার অনেক মানুষের উপকার হয়েছিল। ফলে সেই পুরনো উপকারের কথা মনে রেখে মানুষ দলে দলে যোগীবাবুর পোস্টে সাড়া দিতে শুরু করে। পরের দিন সকাল হতেই যোগীবাবুর মোবাইলে অনবরত মেসেজ আসতে শুরু করে। কেউ 5,000 পাঠাচ্ছে, কেউ 10,000, আর কেউ তার চেয়েও বেশি। দেখতে দেখতে দুপুরের মধ্যে অপারেশনের জন্য পুরো 5 লাখ টাকা জোগাড় হয়ে যায়। খুশি হয়ে যোগীবাবু টাকা নিয়ে ডাক্তারের কাছে পৌঁছে যায় এবং বলে, ডাক্তারবাবু, টাকার ব্যবস্থা হয়ে গেছে, এবার প্লিজ আমার মায়ের অপারেশনটা শুরু করুন। কিন্তু জুনিয়র ডক্টর তাকে একটু অপেক্ষা করতে বলে। আসলে সেই জুনিয়র ডক্টর যখন জানকী দেবীর ফাইনাল রিপোর্টটি তার সিনিয়র সার্জনকে দেখায়, তখন সিনিয়র ডাক্তার রেগে ফেটে পড়েন। তিনি জুনিয়র ডাক্তারকে জুতা পেটা করতে বাকি রাখেন, কারণ জানকী দেবীর ফুসফুসে কোনো সমস্যাই ছিল না। ওনার হয়েছিল মারাত্মক গ্যাসের সমস্যা, যা সামান্য একটা অ্যান্টাসিড বা ওষুধ খেলে ঠিক হয়ে যেত। বিনা কারণে এত বড় অপারেশনের কথা বলা ছিল হাসপাতালের এক চরম গাফিলতে। নিজের এবং হাসপাতালের ভুল ঢাকার জন্য জুনিয়র ডাক্তার বাইরে এসে যোগীবাবুকে বানিয়ে বলে, দেখুন, ঈশ্বরের অলৌকিক কৃপায় নতুন রিপোর্টে দেখা যাচ্ছে ওনার ফুসফুস নিজে থেকেই ঠিক হয়ে গেছে, এখন আর অপারেশনের কোনো প্রয়োজন নেই, সামান্য ওষুধেই উনি ঠিক হয়ে যাবেন। যোগীবাবু তো খুশিতে আত্মহারা হয়ে তার মাকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি পৌঁছানোর পর অত্যন্ত সৎ যোগীবাবু তার মাকে বলে, মা, যেহেতু তোমার অপারেশন লাগলো না, তাই যারা নিজেদের কষ্টের টাকা আমাদের পাঠিয়েছেন আমি কালই লাইভে গিয়ে তাদের সবার টাকা ফেরত দিয়ে দিব। কিন্তু জানকী দেবীর চিন্তা ভাবনা ছিল সম্পূর্ণ আলাদা। তিনি রহস্যময় হেসে নিজের ছেলেকে বলে, আরে বোকা, মানুষ এই টাকা তোকে বা আমাকে দেখে দেয়নি, দিয়েছে তোর প্রয়াত বাবার সেই ট্রাস্টের সুনামের উপর ভরসা করে। তুই যদি এই টাকা ফেরত দিয়ে দিস, তবে জীবনেও বড়লোক হওয়ার স্বপ্ন বা তোর সিনেমায় হিরো হওয়ার স্বপ্ন পূরণ হবে না।
তিনি তার ছেলেকে বোঝায় যে এই টাকাকে তারা তাদের নিজেদের কাজে লাগাবে। আর এখান থেকেই এই মা ছেলের জীবন এক বিপজ্জনক মোড় নেয়। তারা বুঝতে পারে মানুষের আবেগকে পুঁজি করে যদি বাবার ট্রাস্টের নামে এক রাতে 5 লাখ টাকা আসতে পারে, তবে এই বিশ্বাসের সুযোগ নিয়ে ভবিষ্যতেও কোটি কোটি টাকা আয় করা সম্ভব। এরপর তারা দুজনে মিলে একটা নতুন প্ল্যান করে। শহরের আনাচে কানাচে ঘুরে মানুষের কাছে অনাথ বাচ্চাদের বা অসহায় রোগীদের ভুয়া গল্প শোনানো এবং ট্রাস্টের নামে লাখ লাখ টাকা অনুদান সংগ্রহ করা। ওদিকে শ্রবণের জীবনও দিন দিন আরও জটিল হয়ে উঠছিল। একদিকে মাথায় কোটি কোটি টাকার লোন, আর অন্যদিকে সে ভালোবেসে ফেলেছিল এক বড় মাল্টিমিলিয়নিয়ার বিজনেসম্যানের মেয়েকে। মেয়েটির বাবা মাও শ্রবণের সরকারি চাকরির কথা শুনে তার বাড়ি দেখতে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস দেখুন, ঠিক যেদিন মেয়ের বাড়ির লোকজন শ্রবণের বাড়ি দেখতে আসার কথা, ঠিক সেদিনই ঋণের উসুল করার এক মারকুটে ফাইন্যান্স এজেন্ট দলবল নিয়ে শ্রবণের দরজায় এসে হাজির হয় আর বাইরে থেকে চিৎকার করে নোংরা গালিগালাজ করতে শুরু করে। বাড়ির ভিতরে বসে থাকা মেয়ের বাবা মা এসব দেখে নিজেদের মধ্যে কানা ঘোষা শুরু করে দেয় যে এই ছেলের ঘাড়ে তো কোটি টাকার ঋণ, এর সাথে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। নিজের ভালোবাসার সামনে এভাবে অপমানিত হতে দেখে শ্রবণের ভেতরের রাগ ফেটে পড়ে। সে বাইরে এসে এজেন্টের কলার চেপে ধরে বলে, আমি 5 বছর ধরে ক্রমাগত কিস্তি দিয়ে আসছি, তাও তোদের লোন শেষ হয় না। আজ থেকে তোদের আমি এক কানা করিয়ে দেব না। যদি কোনো সমস্যা থাকে তবে সোজা পুলিশ স্টেশনে গিয়ে কথা বলবি। এজেন্টরা তখনকার মতো হুমকি দিয়ে চলে যায়, কিন্তু এই অপমান তারা ভুলে যায় না। পরের দিন সকালে শ্রবণ এবং তার বন্ধু মণিকে এলাকার পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়। সেখানকার ইনচার্জ বা ইন্সপেক্টর ছিলেন কল্যাণ সুন্দরম। এই কল্যাণ সুন্দরমের এতটাই দাপট ছিল যে পুরো শহর তার নামে কাঁপত। সে নিজের কঠোর মনোভাব দিয়ে এলাকার ক্রাইম রেট প্রায় 0 করে দিয়েছিল। সাধারণ মানুষের চোখে সে ছিল এক সৎ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা রিয়েল লাইফ হিরো। ইন্সপেক্টর কল্যাণ লকআপের সামনে শ্রবণকে দাঁড় করিয়ে খুব বকাবকি করে এবং কড়া ভাষায় বলে, আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করবি না। ঋণ যখন নিয়েছিস তখন এক এক পয়সা সময় মতো শোধ করতে হবে, না হলে এই লকআপেই তোকে পচাবো। কল্যাণের ভয়ঙ্কর রূপ দেখে শ্রবণ সেদিন কোনো মতে ক্ষমা চেয়ে থানা থেকে বেরিয়ে আসে। থানা থেকে ফেরার পর শ্রবণ তার প্রতিদিনের অভ্যাস মতো ইমান আন্নাচির চায়ের দোকানে যায়। সেখানে আন্নাচি শ্রবণকে খুব মন মরা দেখে নিজের ক্যাশ বক্স থেকে এক বিশাল টাকার বান্ডিল বের করে শ্রবণের হাতে দেয়। আন্নাচি বলে, শ্রবণ, এই নাও আমার 10টি চায়ের দোকানের এই মাসের বিদ্যুতের বিলের টাকা আর সাথে সবগুলো বিলের কাগজ। যদিও বিল জমা দেওয়ার শেষ তারিখ আসতে এখনও 20 দিন বাকি আছে, তাও আমি চাই তুমি আজই এটা সরকারি অ্যাকাউন্টে জমা করে দাও। শ্রবণ সেই টাকাগুলো নিয়ে যখন বিদ্যুৎ অফিসের দিকে যাচ্ছিল, তখনই মাঝ রাস্তায় সেই লোন রিকভারি এজেন্ট আবার তার পথ আটকায় আর মারধর করার হুমকি দেয়। নিরুপায় হয়ে এবং নিজের পিঠ বাঁচাতে শ্রবণ আন্নাচির দেয়া সেই সরকারি বিলের টাকা থেকে তার লোন এজেন্টের হাতে 1 মাসের কিস্তি বাবদ পুরো টাকাটা তুলে দেয়। সে বলে, আপাতত এই টাকাটা রাখো, বাকি টাকা আমি জলদি ব্যবস্থা করছি। কোনো মতে সেদিনের মতো সে ঝামেলা থেকে এড়ায়। কিন্তু টাকাটা দেওয়ার পরেই শ্রবণের মাথায় এক বিপজ্জনক কিন্তু মারাত্মক আইডিয়া আসে। সে নোটিস করে যে আন্নাচির মতো শহরের বেশিরভাগ বড় ব্যবসায়ী বা সাধারণ মানুষ বিলের শেষ তারিখ আসার অনেক আগেই টাকা জমা দিয়ে দেয়। শ্রবণের মনে তীব্র লোভ জাগে। যদি এই সরকারি টাকাগুলো শেষ তারিখের আগের 20 দিন নিজের কাছে রেখে কোনো ব্যবসায় খাটানো যায়, তবে সেখান থেকে ভালো পরিমাণ প্রফিট করা সম্ভব। আর লাভের টাকা পকেটে পুরে শেষ দিন আসল টাকাটা সরকারি অ্যাকাউন্টে জমা করে দিলেই তো আর কেউ কিছু জানতে পারবে না। এই মাস্টার প্ল্যান সফল করার জন্য শ্রবণ অফিসের মেইন কম্পিউটার আর বিল প্রিন্টারটা একটা কাঁচি দিয়ে কেটে ইচ্ছা করে খারাপ করে দেয়। এরপর সে সমস্ত গ্রাহককে বলে, সার্ভার ডাউন আছে, আপনারা টাকা দিন, আমি হাতে লেখা রসিদ দিয়ে দিচ্ছি। ব্যাস, মানুষের সরল বিশ্বাসে টাকা দিতে থাকে আর শ্রবণ সেই সমস্ত সরকারি টাকা নিজের পার্সোনাল ব্যাগে ভরতে থাকে। এরপর সে চটজলদি সেই টাকা তার বন্ধু মনির মাধ্যমে শেয়ার ট্রেডিংয়ে ইনভেস্ট করে দেয়। ভাগ্যের জোরে প্রথমবারে সে প্রায় 60% এক দুর্দান্ত প্রফিট বা লাভ পায়। এত বড় অঙ্কের টাকা এক সপ্তাহে আয় করতে দেখে শ্রবণের ভেতরের লোভের ইঁদুরটা আরও বড় হয়ে যায়। এখন সে রোজই এই কাজ করতে শুরু করে। গ্রাহকদের টাকা নিয়ে ট্রেডিংয়ে লাগাতো আর ক্রমাগত লাখ লাখ টাকা কামাতে থাকতো। কিছুদিন পর সে সরকারি চাকরিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেই একটা আলিশান ইনভেস্টমেন্ট অফিস খুলে বসে এবং পুরো শহর রটিয়ে দেয় যে এখানে টাকা লাগালে প্রতি মাসে ফিক্সড 20% রিটার্ন বা সুদ পাওয়া যাবে। চড়া লাভের লোভ দেখে পুরো শহরের মানুষ পাগল হয়ে যায়। মানুষ জমি বেচে গয়না বন্ধক রেখে শ্রবণের কোম্পানিতে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে আসতে শুরু করে। শ্রবণ তাদের টাকা নিয়ে নিজ ট্রেনিংয়ে লাগিয়ে 60% কামাতো আর সেখান থেকে 20% মানুষদের দিয়ে দিত, অর্থাৎ বাকি 40% নিট মুনাফা সোজা শ্রবণের পকেটে যেত। দেখতে দেখতে শ্রবণ কোটিপতি হয়ে যায়। আসলে এটা শুধু মুভির কাহিনী না, এটা বাস্তব জীবনেরও কাহিনী। অনেকে এটার সাথে মিল পাবেন, তাই মনোযোগ সহকারে দেখুন। এদিকে অ্যানা যে মানুষের বাড়ি ভাড়ার নামে কোটি টাকা হাতিয়েছিল, সেও তার সেই পুরো কালো টাকাটা আরও বেশি লাভের আশায় শ্রবণের কোম্পানিতে ইনভেস্ট করে দেয়। অন্যদিকে জানকী ও যোগী বাবুও তাদের ট্রাস্টের নামে মানুষের আবেগ ঠকিয়ে যে 42 লাখ টাকা জোগাড় করেছিল,
সেটা ওয়েনে শ্রবণের কাছে দেয়। শ্রবণ তাদের সবাইকে ডাবল রিটার্ন দেওয়ার পাকা ভরসা দেয়। এখন 4 জনের জীবনটাই লাইমলাইটে চলছিল, কিন্তু তখনই ভাগ্যদেবী তার শেষ চালটি চালে। শ্রবণের এক পুরনো ছোটবেলার বন্ধু, যে বন্দরে বড় বড় জাহাজের স্ক্র্যাপ বা মালের ব্যবসা করত, সে একদিন শ্রবণের অফিসে এসে ফিসফিস করে বলে, শ্রবণ, আমার কাছে একটা গোপন ডিল এসেছে। বন্দরে একটা বিশাল মাল এসেছে। আমার কাছে যদি এখন ক্যাশ 10 কোটি টাকা থাকে, তবে সেই মালটা কিনে মাত্র 3 দিনের মধ্যে 20 কোটি টাকা বানানো সম্ভব। অর্থাৎ ইনভেস্টমেন্টের টাকা সোজা ডবল। এটা শুনে শ্রবণের চোখের সামনে টাকার পাহাড় ভেসে ওঠে। তার মনে হয় শেয়ার বাজারে আস্তে আস্তে কামানোর চেয়ে সে যদি একবারে এত বড় একটা ছক্কা মেরে দেয়, তবে সে ভারতের শীর্ষ ধনীদের একজন হয়ে যাবে। সে তার বন্ধুকে বলে, আমি যদি তোকে আজ রাতের মধ্যে 10 কোটির ব্যবস্থা করে দিই, তবে লাভের অর্ধেক আমাকে দিবি তো? বন্ধু এক কথায় রাজি হয়ে যায়। ব্যাস, আর কি। শ্রবণ আর কোনো কিছু না ভেবে তার অফিসের লকারে রাখা সাধারণ বিনিয়োগকারীদের সমস্ত টাকা, বিদ্যুৎ বিলের নামে রাখা সরকারি ফান্ডের টাকা এবং নিজের জীবনের সমস্ত জমানো পুঁজি একসাথে করে মোট 10 কোটি টাকা একটা কালো ব্যাগে ভরে সেই বন্ধুর হাতে তুলে দেয়। এটা একটা বোকামি করলো, আই থিঙ্ক। যাই হোক, কিন্তু ঠিক তার পরের দিন সকালেই এমন একটা ব্রেকিং নিউজ আসে যা শ্রবণের পায়ের তলার মাটি নয়, পুরো আকাশটাই মাথায় ভেঙে ফেলে দেয়। জানা কথা, টিভিতে দেখানো হয় যে বন্ধুকে সে রাতে 10 কোটি টাকা দিয়েছিল, তাকে মাঝ রাস্তায় এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী গুলি করে হত্যা করেছে এবং তার গাড়িতে থাকা সেই 10 কোটি টাকার ব্যাগটি সম্পূর্ণ গায়েব। এক ঝটকায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শ্রবণের পুরো জমানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায়। এর চেইন রিয়াকশন বা প্রভাব পুরো শহরের উপর পড়ে। যে সমস্ত সাধারণ মানুষ বিদ্যুৎ বিল জমা দিয়েছিল, সরকারের কাছে টাকা না পৌঁছানোয় বিদ্যুৎ বিভাগ একযোগে পুরো মঙ্গলপুরম এলাকার কারেন্ট কেটে দেয়। হাজার হাজার মানুষ লাঠি সোটা নিয়ে শ্রবণের অফিস ভাঙচুর করতে আসে। ওদিকে অ্যানা প্রপার্টির মালিকদের ভাড়া দিতে না পারায় তার প্রপার্টি ম্যানেজমেন্টের জালিয়াতি ফাঁস হয়ে যায়। অন্যদিকে ট্রাস্টের নামে মানুষের থেকে টাকা হাতিয়ে নেওয়া যোগীবাবু এবং জানকীর নামেও পুলিশ ফ্রড কেস ফাইল হয়। এক রাতের মধ্যে 4 জনের ভাগ্য আকাশ থেকে সোজা নিচে নেমে যায় এবং পুলিশ তাদের 4 জনকে কলার ধরে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের সময় জানকী এবং অ্যানা কাঁদতে কাঁদতে ইন্সপেক্টর কল্যাণ সুন্দরমকে বলে, স্যার, আমরা মানুষের থেকে যে টাকা নিয়েছিলাম তা বেশি লাভের আশায় শ্রবণের কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম। পুলিশ যখন রাগে কাঁপতে কাঁপতে শ্রবণকে জিজ্ঞেস করে, কিরে, এরা কি সত্যি বলছে? তখন শ্রবণ মাথা নিচু করে স্বীকার করে নেয়। সে বলে, হ্যাঁ স্যার, এরা যে টাকাই দিয়েছিল সেসব আমি একটা বড় প্রজেক্টে আমার এক বন্ধুর ভরসায় লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু কাল রাতে আমার সেই বন্ধু খুন হয়ে গেছে এবং সমস্ত টাকা কে বা কারা লুট করে নিয়েছে। এছাড়া আমি আর কিছু জানি না। কিন্তু ইন্সপেক্টর কল্যাণ তার এই কান্নাকাটির গল্প একটুও বিশ্বাস করে না। সে নিজের কনস্টেবলদেরকে ডেকে আড়ালে বলে, এই চিটিংবাজগুলো জীবনেও সত্যি বলবে না এবং টাকা কোথায় লুকিয়ে রেখেছে তাও মুখ খুলবে না। এদের কোর্টে চালান করে লাভ নেই। আজ রাতে এদের ভ্যান থেকে নামিয়ে সোজা এনকাউন্টার করে দাও, ঝামেলা শেষ। লকআপের ভেতর থেকে এই এনকাউন্টারের কথা 4 জনের কানে পৌঁছানো মাত্রই সবার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। তারা বুঝতে পারে এখানে থাকলে আজ রাতে তাদের লাশ কাটা করে যেতে হবে। তাই বাঁচার শেষ চেষ্টা হিসেবে মাঝরাতে যখন একজন সেন্ট্রি তাদের খাবার দিতে আসে, তারা সবাই মিলে তাকে টেনে লকআপের গ্রিলে ঢুকিয়ে অজ্ঞান করে দেয় এবং তার পকেট থেকে চাবি নিয়ে লকআপ খুলে পেছনের জানালা দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে সফল হয়। তারা চিরকালের জন্য সেই চেন্নাই শহর ছেড়ে পালিয়ে যায়। পালানোর সময় ট্রেনের ভেতর শ্রবণ সবার হাত ধরে কেঁদে ফেলে এবং প্রতিশ্রুতি দেয়, তোমরা বিশ্বাস করো, যখনই আমার পরিস্থিতি ঠিক হবে আমি কঠোর পরিশ্রম করে তোমাদের এক এক পয়সার হিসাব মিটিয়ে দেব। কিন্তু অ্যানা আর যোগীবাবু তার কথায় বিন্দু মাত্র বিশ্বাস করে না। তাদের বক্তব্য ছিল যে একবার কোটি টাকা ডুবিয়েছে, তার উপর আবারও বিশ্বাস করা বোকামি। সেজন্য তারা সিদ্ধান্ত নেয় যতদিন না তাদের টাকা ফেরত মিলছে তারা শ্রবণের পিছু ছাড়বে না এবং একসাথেই থাকবে। এভাবেই এই 4 জন মানুষ বেঙ্গালুরু শহরে এসে নতুন ভুয়া পরিচয় বানিয়ে একটা ছদ্মবেশী যৌথ পরিবার হিসেবে থাকতে শুরু করে। আর এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। এবার গল্প আবার প্রেজেন্টে ফিরে আসে এবং সিনেমাটা আমাদের দুটো বড় ধাক্কা দেয়। টুইস্ট নাম্বার 1, যে 5 বছরের বাচ্চা জিভাকে কিডন্যাপ করা হয়েছিল সে আসলে শ্রবণের নিজের ছেলে ছিলই না। সে ছিল আসলে অ্যানার সেই সন্তান যাকে বাবা ছাড়া এই সমাজ চিল শকুনের মতো ছিঁড়ে খেত। তাই শ্রবণ তাকে নিজের ছেলের মতো পিতৃস্নেহ দিয়ে বড় করছিল। টুইস্ট নাম্বার 2, সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া সেই ভয়ঙ্কর কিডন্যাপারের পরিচয় এবার পুরোপুরি সামনে চলে আসে। সে আর কেউ নয় বরং সেই ক্রুর ইন্সপেক্টর কল্যাণ সুন্দরম, যার এনকাউন্টারের ভয়ে 4 জন 7 বছর আগে শহর ছেড়ে পালিয়েছিল। এত বছর পর সেই যমদূতকে নিজেদের বাচ্চার অপহরণকারী হিসেবে দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। এবার সবাই নিশ্চিত হয়ে গিয়েছিল যে জিভা পুলিশের হেফাজতে রয়েছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল এটা যে যদি বাচ্চাকে সুন্দরমের হাত থেকে বাঁচাতে হয় তবে তাদের আবারও সেই পুরনো মঙ্গলপুরম শহরে ফিরে যেতে হবে।
যেখানে তারা হাজার হাজার মানুষের কোটি কোটি টাকা মেরে এসেছে। সেখানে পা রাখা মানেই গণপিটুনি বা মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা। তখনই শ্রবণ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। সে সোজা দাঁড়িয়ে বলে, জিভা আমার নিজের রক্তের কেউ না হতে পারে, কিন্তু সে আমার ছেলে। তাকে আমি নিজের বুকের রক্ত দিয়ে বড় করেছি। তাই আজ কেউ আমার সাথে থাকুক আর না থাকুক, আমি একাই যাব এবং আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবো। শ্রবণের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে যোগীবাবু, জানকী এবং অ্যানার চোখ দিয়ে জল চলে আসে। তারা বলে, আমরাও তোমার সাথে যাব, মরলে সবাই একসাথেই মরব। অবশেষে চারজন মিলে একটা গাড়িতে করে সেই অভিশপ্ত শহরের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় যাওয়ার সময় তারা শহরের সীমান্তে এক বিশাল বন্ধ পড়ে থাকা সরকারি টোল প্লাজা দেখতে পায়। শ্রবণ গাড়ি থামিয়ে সেই টোল প্লাজার দিকে গভীর মনোযোগ দিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু সেই সময় সে কাউকে কিছু বলে না। রাতের অন্ধকারে তারা চুপিসারে শ্রবণের সেই পুরনো পরিত্যক্ত বাড়িতে গিয়ে ওঠে। সেখানে পৌঁছে শ্রবণ কাঁপতে কাঁপতে ইন্সপেক্টর কল্যাণ সুন্দরমকে জিভাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। সুন্দরম এক অট্টহাসি হেসে বলে, কিরে চিটিংবাজের দল, তোদের কি মনে হয়েছিল তোরা থানা থেকে পালাবি আর আমি তোদের কখনো খুঁজে পাবো না? তোদের নারী নক্ষত্র সব আমার নখদর্পণে ছিল। দেখলি তো, বাচ্চাকে টোপ বানাতেই কেমন কুত্তার মতো নিজে থেকে খাঁচায় ফিরে এলি। শ্রবণ হাত জোর করে কাঁদে এবং বলে, স্যার, আমাদের যা করার করুন, কিন্তু দয়া করে নিষ্পাপ বাচ্চাটাকে ছেড়ে দিন। তখনই ইন্সপেক্টর কল্যাণ সুন্দরম এমন একটা সত্য খোলসা করে যা শুনে চারজনের মাথা ঘুরে যায়। সুন্দরম হাসতে হাসতে বলে, তোদের সত্যি মনে হয় যে তোরা অত বড় থানা থেকে 3-4 জন মিলে একটা সেন্ট্রিকে মেরে পালিয়ে গিয়েছিলি আর তামিলনাড়ু পুলিশ কিছুই করতে পারেনি? আরে বোকার দল, সেদিন রাতে লকআপের পেছনের জানালার নাট বল্টু আমি নিজের হাতে আলগা করে রেখেছিলাম। অর্থাৎ তোদের পালানো কোনো অলৌকিক ঘটনা ছিল না, ওটা ছিল আমার এক সুপরিকল্পিত চাল। আসলে কল্যাণ সুন্দরম যতখানি সৎ আর কড়া পুলিশ অফিসার সেজে ঘুরে বেড়াতো, বাস্তবে সে ছিল 1 নম্বরের দুর্নীতিবাজ আর আন্ডারওয়ার্ল্ডের ড্রাগ ডিলার। পুলিশের পোশাকের আড়ালে সে ছিল এক ভয়ঙ্কর রাক্ষস। সে বছরই সে রিটায়ারমেন্ট নেয়, কিন্তু রিটায়ারের পর সে তার সারা জীবনের সমস্ত অবৈধ আয় জুয়া আর বড় বড় সোনায় ইনভেস্ট করে দেউলিয়া হয়ে যায়। বর্তমানে তার কাছে নিজের পকেট খরচ চালানোর মতো একটা টাকাও বেঁচে ছিল না। সে 7 বছর আগে শ্রবণদের ব্যাকগ্রাউন্ড চেক করে বুঝে গিয়েছিল যে এই 4 জন মানুষকে ধোঁকা দেওয়ার ওস্তাদ। তাই সে তাদের জ্যান্ত ছেড়ে দিয়েছিল, যাতে ভবিষ্যতে নিজের দরকারে এদের দিয়ে বড় কোনো ক্রাইম বা স্ক্যাম করিয়ে নিজে বিলিয়নিয়ার হতে পারে। সুন্দরম পরিষ্কার হুমকি দেয়, এখন আমার সারা জীবন রাজকীয়ভাবে কাটানোর জন্য 50 কোটি টাকা চাই, আর এই টাকা তোরা 4 জন মিলেই আমাকে জোগাড় করে দিবে। তার জন্য তোদের ব্যাংক লুট করতে হোক বা বড় কোনো চুরি করতে হোক বা নতুন কোনো ফ্রড খেলতে হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু ক্যাশ টাকা চাই। যদি কালকের মধ্যে প্ল্যান রেডি না করিস, তবে বাচ্চার লাশ তোদের বাড়ির সামনে পাঠিয়ে দিব। নিরুপায় হয়ে শ্রবণ তার শর্ত মেনে নেয়। 50 কোটি টাকা! ও মাই গড! সারা রাত 4 জন মিলে মাথায় হাত দিয়ে বসে ভাবতে থাকে যে একদিনে 50 কোটি টাকা কোথা থেকে আসবে। তখনই শ্রবণের মাথায় সেই হাইওয়ের ওপর বন্ধ হয়ে পড়ে থাকা টোল প্লাজাটার কথা মনে পড়ে। সে তখনই সুন্দরমকে বলে, স্যার, একটা আইডিয়া আছে। আমরা ওই বন্ধ টোল প্লাজাটাকে ভুয়াভাবে চালু করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা ট্যাক্স আদায় করতে পারি। এটা শুনে কল্যাণ সুন্দরম খুশিতে নাচতে শুরু করে। সে বলে, আইডিয়াটা তো ফাটাফাটি, চল এটার উপরেই কাজ হবে। কিন্তু শ্রবণও জালিয়াতিতে কম ছিল না। সে একটা শর্ত রাখে, পরিকল্পনা শুরু করার আগে আমি জিভার সাথে কথা বলতে চাই, যাতে আমার বিশ্বাস হয় যে আমার ছেলে এখনো বেঁচে আছে। সুন্দরম রাজি হয় এবং ফোনের স্পিকার অন করে। শ্রবণ জিভাকে সাহস দিয়ে জিজ্ঞেস করে, বাবা, তুই কোথায় আছিস? জিভা অত্যন্ত বুদ্ধিমান ছিল। সে কান্নার ছলে ফিসফিস করে একটা গোপন সংকেত দেয় যে তাকে একটা পুরনো বন্ধ ফ্যাক্টরির ভেতরে হুইল চেয়ারে বসিয়ে লোহার শিকল দিয়ে লক করে রাখা হয়েছে, আর বাইরে 2 জন সশস্ত্র লোক পাহারা দিচ্ছে। এই তথ্য পেতেই শ্রবণের মনে একটা নতুন ভরসা জাগে। এরপর শুরু হয় ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ভুয়া টোল প্লাজা স্ক্যাম। কল্যাণ সুন্দরম নিজের পুরনো পুলিশি পাওয়ার আর কিছু ভুয়া সরকারি কাগজ ব্যবহার করে রাতারাতি সেই বন্ধ টোল প্লাজাকে নতুন রঙে রূপ দেয়। প্রথমে মিডিয়া আর লোকাল নিউজ চ্যানেলে মোটা টাকা দিয়ে এই ভুয়া খবর চালানো হয় যে সরকারের বিশেষ অনুমোদনের পর হাইওয়ের এই বন্ধ টোল প্লাজাটি আবার নতুন নিয়মে চালু হতে চলেছে। এমনকি তারা লোকাল এক মন্ত্রীকে ধোঁকা দিয়ে ফিতে কাটিয়ে সেই ভুয়া টোল প্লাজার গ্র্যান্ড ওপেনিংও উদ্বোধন করিয়ে দেয়। ব্যাস, হাইওয়ে দিয়ে যত বড় বড় লরি, গাড়ি ও ভিআইপি যাতায়াত করতে শুরু করে, সবাই নিয়ম করে সেখানে হাজার হাজার টাকার ট্যাক্স দিতে থাকে। দেখতে দেখতে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেই ভুয়া টোল প্লাজা থেকে সুন্দরমের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হতে থাকে। কিন্তু শ্রবণ জানতো কল্যাণ টাকা পাওয়ার পর তাদের কাউকেই জানতো ছাড়বে না। তাই সে সুন্দরম বা কল্যাণের লোভকে আরও এক ধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য নিজের শেষ চালটি চালে। শ্রবণ একদিন সুন্দরমকে তার অফিসের এক নকল বিজ্ঞানীর সাথে আলাপ করিয়ে দেয়। সেই বিজ্ঞানী সুন্দরমের সামনে একটা ডেমো দেখিয়ে দাবি করে যে সে এমন একটা হাইড্রো জেনারেটর আবিষ্কার করেছে যা কোনো তেল বা কয়লা ছাড়া শুধু সাধারণ পানির সাহায্যে বিপুল বিদ্যুৎ উৎপাদন করতে পারে। আর এই প্রজেক্ট যদি আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা যায়, তবে 50 কোটি টাকার নিমিষে
500 কোটি টাকায় পরিণত হবে। লোভী অন্ধ কল্যাণ সুন্দরম এই অবিশ্বাস্য ফাঁদেও পা দিয়ে দেয়। সে টোল প্লাজা থেকে কামানো সমস্ত টাকা তো বটেই, এমনকি তার চেনা পরিচিত বড় মাফিয়া ও মন্ত্রীদের জড়িয়ে সেই ভুয়া প্রজেক্টে আরও 50 কোটি টাকা ইনভেস্ট করিয়ে নেয়। যখন কল্যাণ সুন্দরম খুশিতে ডগমগ হয়ে শ্রবণের অফিসে এসে বলে, শ্রবণ, আমাদের অ্যাকাউন্টে এখন 50 কোটি টাকার ইনভেস্টমেন্ট চলে এসেছে, এবার বল তোর কী চাই। তখন শ্রবণ সোজা দাঁড়িয়ে গিয়ে বলে, এবার আমার ছেলে জিভাকে আমার কোলে ফিরিয়ে দাও। তখনই কল্যাণ সুন্দরম তার আসল বিষাক্ত রূপটা দেখায়। সে অট্ট হাসি হেসে শ্রবণের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, আরে বোকা, তোকে তো আমি শুধু জিভাকে ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তোদের 4 জনকে ছেড়ে দেওয়ার কথা তো বলিনি। তোরা হলেই জ্যান্ত টাইম বোমা, তোদের বাঁচিয়ে রাখলে আমি ফেঁসে যাব। সে তার গুন্ডাদের নির্দেশ দেয় 4 জনকেই গুলি করে মেরে লাশ হাইওয়েতে ফেলে দিতে, কিন্তু শেষবারের মতো জিভার সাথে ফোনে কথা বলার জন্য শ্রবণ সুন্দরমের পা জড়িয়ে ধরে। সুন্দরম দয়া দেখিয়ে স্পিকার অন করে দেয়। আর ঠিক তখনই সিনেমার সবচেয়ে বড় আর সবচেয়ে মজাদার টুইস্টটা সামনে আসে। শ্রবণ ফোনে জিভাকে একটা বিশেষ কোড দিয়ে বলে, বাবা, অ্যাকশন। আসলে জিভা জন্ম থেকে কোনো প্রতিবন্ধী বা প্যারালাইজড ছিল না। স্কুলে স্পেশাল কোটায় কম খরচে অ্যাডমিশন নেওয়ার জন্য এবং শ্রবণের কথা মতো তাকে সবসময় হুইল চেয়ারে বসার ভান বা নাটক করতে হতো। ফলে যখনই জিভা শ্রবণের গ্রিন সিগন্যাল পায়, সে এক ঝটকায় নিজের পকেট থেকে একটা ক্লিপ বের করে হাতের হাতকড়া খুলে ফেলে এবং হুইল চেয়ার থেকে লাফিয়ে উঠে দৌড়াতে শুরু করে। সে পাহারাদার গুন্ডাদের চোখে ধুলো দিয়ে সোজা ফ্যাক্টরি থেকে পালিয়ে গিয়ে নিজের মোবাইলের লাইভ লোকেশন শ্রবণের কাছে পাঠিয়ে দেয়। ওদিকে 1 2 3 বলতেই শ্রবণ অফিসে কল্যাণ সুন্দরমের হাতের বন্দুকে এক লাথি মারে এবং টেবিল উল্টে তার উপর হামলা করে দেয়। যোগীবাবু আর জ্যাকো ক্ষিপ্রতার সাথে বাকি গুন্ডাদের পিটিয়ে ধুলো খাইয়ে দেয়। 4 জন মিলে সুন্দরমকে রশি দিয়ে চেয়ারে বাঁধে। জিভার পাঠানো লাইভ লোকেশনে গাড়ি ছুটিয়ে নিয়ে চলে যায় এবং তাকে সুরক্ষিতভাবে বুকে জড়িয়ে ধরে উদ্ধার করে। চেয়ারে বাঁধা অবস্থায় কল্যাণ সুন্দরম চিৎকার করে ফোনে বলতে থাকে, তোরা পালিয়ে কোথায় যাবি? এই ভুয়া টোল প্লাজা স্ক্যামের কথা যখনই সেন্ট্রাল এজেন্সি জানতে পারবে, তোদেরকে ফাঁসি কাঠে ঝুলতে হবে। তখনই শ্রবণ ফোনের ভিডিও কলে এসে সুন্দরমকে তার জীবনের শেষ এবং সবচেয়ে বড় শিক্ষাটা দেয়। শ্রবণ হাসতে হাসতে বলে, সুন্দরম স্যার, এই হাইড্রো জেনারেটরের পুরো প্রজেক্টটাই ছিল একটা সাজানো নাটক। আপনার মতো একজন লোভী মানুষকে চিরকালের জন্য ধ্বংস করার জন্য এই স্ক্রিপ্টটা আমি নিজেই লিখেছিলাম। আপনি যখন মন্ত্রীদের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন, ভুয়া টোল প্লাজার টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করছিলেন এবং আমাদের এনকাউন্টার করার হুমকি দিচ্ছিলেন, তার প্রতিটা সেকেন্ডের লাইভ ফুটেজ আমার এই গোপন পেন ক্যামেরায় রেকর্ড হয়ে আছে। আর আমি সেটা ইতিমধ্যে দিল্লির সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির হেডকোয়ার্টারে মেল করে দিয়েছি। মুহূর্তের মধ্যে পুরো দেশের নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে শুরু করে। সাবেক পুলিশ কর্মকর্তা কল্যাণ সুন্দরম ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ভুয়া টোল প্লাজা স্ক্যামের মূল হোতা। খবর ছড়াতেই সাধারণ মানুষ ও দেশের উচ্চপদস্থ আধিকারিকরা সুন্দরমের বিরুদ্ধে চলে যায়। সেন্ট্রাল ফোর্সের বিশাল গাড়ি এসে সুন্দরমের অফিস চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাকে কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। সিনেমাটির একদম শেষ দৃশ্যে দেখানো হয় শ্রবণ, অ্যানা, যোগীবাবু এবং জানকি সেই ভুয়া টোল প্লাজা থেকে অর্জিত কোটি কোটি টাকা নিজেদের পকেটে 1 টাকাও না রেখে অত্যন্ত সততার সাথে সেসব হাজার হাজার সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে গোপনে ট্রান্সফার করে দেয়, যাদের তারা 7 বছর আগে মঙ্গলপুরমে চড়া সুদের ও ট্রাস্টের নামে ধোঁকা দিয়েছিল। এভাবেই নিজেদের অতীতের সমস্ত ভুলের বা পাপের প্রায়শ্চিত্ত করে জিভাকে সাথে নিয়ে এক নতুন সুন্দর ভোরের দিকে এগিয়ে যায়। আর এরই সাথে ব্যাকগ্রাউন্ডে একটা রিল্যাক্সিং মিউজিক বেজে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। গাইস, আজকের সিনেমাটি অসাধারণ ছিল, আমার কাছে তো অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।